ধর্মঘটটা আমাদের সমর্থনে এই যে চারটে যে লেবার কোড, এই চারটে লেবার কোডের কারণে হচ্ছে যারা কর্পোরেট ভারতবর্ষের যারা বহুজাতিক সংস্থা যারা কোটিপতি তাদেরকে মদত করা, আর লেবারদের শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া। সোজা কথা, এটা শ্রমিক বিরোধী চারটে কালা কানুন আনা হয়েছে। যেমন করে কৃষকদেরকে দমন করার জন্য কালা কানুন আনা হয়েছিল, যার বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করে তা প্রত্যাহার করতে পেরেছিল। এটা শ্রমিকদের বিরুদ্ধে আরেকটা কালা কানুন আনা হয়েছে চারটে লেবার কোডের নামে, যেখানে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি, কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিরোধিতা পার্লামেন্টের মধ্যেও করেছি, পার্লামেন্টের বাইরেও করছি। কি করবো ভোটে, তোমার যারা ভোট করে তারা বুঝবে, আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন বুঝবে, আমরা যা প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারি। তার জন্য 100 দফা হলে 100 দফা হোক, 1 দফা হলে 1 দফা হোক, বাট নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। ইট ইজ ইনকাম্বেন্ট আপন দ্য ইলেকশন কমিশন টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নির্বাচন কমিশনের দায়িত্ব তারা প্রত্যেকটা মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করবে। কারণ আমি দেখেছি আপনি ভোট দিতে যাচ্ছেন, তার আগে ভোট পড়ে যাচ্ছে। আমি দেখেছি আপনার পরিবারের লোক ব্যাঙ্গালোরে থাকে, বোম্বে থাকে, তারা এসছে ভোট দিতে, তার আগে ভোট পড়ে গেছে। কারণ তৃণমূলের লোক নেতারা জানে এরা সব বাইরে আছে, ভোটটা দিয়ে দাও। তারা যখন গেছে, ছাড়ুন না, ভোটটা তো হয়ে গেছে, আপনাদের আর ঝামেলা করে লাভ নেই। তাই নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত এবং অবাধ ভোট করা। পুলিশের দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গ প্রশাসনের দেখার দায়িত্ব। তার মানে পশ্চিমবঙ্গ প্রশাসন বলে কিছু নেই। এইখানে কলেজের ছাত্রগুলোকে মারা সব প্রশাসন দাঁড়িয়ে আছে। কলেজের ছাত্রদেরকে মার খেতে হবে, কারণ তারা মুখ্যমন্ত্রীর একটা কাজের, অর্থাৎ বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার বাজেটে যখন ঘোষণা করলো যে বহরমপুর কেন কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হবে, তাতে খুশি হয়ে ছাত্ররা মিষ্টি খাতে গেলে তাদের উপর আক্রমণ হয়, পুলিশ চুপ করে থাকে। আর যখন আইন ভেঙে পরীক্ষার দিন যেটা কেউ পারে না সেখানে মিছিল হচ্ছে, তখন পুলিশ চুপ করে আছে। তৃণমূলের দাবিতে এখানে বসে কি করছে দাবি জানিয়ে, সেখানে যাচ্ছে না কেন? তৃণমূলের দাবি এখানে বসে কি পরপর করছে? এখানে বসে কুমিরের কান্না কেঁদে লাভ কি? এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে, কই পরিযায়ী শ্রমিকদের তো কথা মনে হলো না? হ্যাঁ, এই যে পার্লামেন্ট চলছে, এত বাজেট নিয়ে আলোচনা, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা, কই তৃণমূল নেতাদের মুখ থেকে তো পরিযায়ী শ্রমিকদের একটা কথা বার হলো না। এই যে বাজেট নিয়ে দিল্লিতে এত বড় বড় কথা, এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা, কই ইমাম মুয়াজ্জিনদের ভাতা তো বাড়ানো হলো না? ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনারীর টাকা বাড়ে, যদি আশা কমির টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? কারণটা একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না, তাই খাতি করে লাভ নাই। দুধাল গায় আর দুধ দেবে না, তাই খাতি করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি, এটা মাথায় রাখবেন। অর্থাৎ মুসলমানদের বুঝে নিজের আমাকে ভোট দেবে না, অতএব ভাতা দিয়েও লাভ নাই, পয়সা অন্য জায়গায় খরচ করো। উৎপাতের দন চিৎপাতে দাও। বিজেপি দালাল তাই করেনি, এর আগে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। তৃণমূল বিজেপির দালাল তাই করেনি। এর আগে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি করার জন্য তৃণমূলের নিরপেক্ষতা আপনারা জানেন। এর আগে যখন ইন্ডিয়া গঠবন্ধন হচ্ছে, তখন মমতা ব্যানার্জি প্রথমে ইন্ডিয়া জুড়ে বিরোধিতা করেছিল, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জি কখনো বিজেপির বিরুদ্ধে না পার্লামেন্টের মধ্যে না বাইরে, পার্লামেন্টের বাইরে কোনো সত্যিকারের লড়াই প্রতিবাদ করে না। তার আরেকটা প্রমাণ দেখলেন, যখন স্পিকার কাউকে বলতে দিচ্ছে না, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। আমি মানুষের কথা বলতে চাই, বলতে পারবো না। রাহুল গান্ধী নিজে কথা বলতে যায়নি, রাহুল গান্ধী তার নিজের টেন্ডারের জন্য বলতে যায়নি, নিজের ঠিকাদারির জন্য বলতে যায়নি। রাহুল গান্ধী দেশের নিরাপত্তার কথা বলতে গিয়ে তাকে বলতে দেওয়া হচ্ছে না। তাই সেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনবই, এটা আমাদের হাতিয়ারের মধ্যে পড়ে। এটা কোনো বেআইনি কাজ নয়, এটা আমাদের সংবিধানের অন্তর্গত। পার্লামেন্টারি ব্যবস্থায় এটা খুব একটা হাতিয়ার আমাদের। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও আনা যেতে পারে, স্পিকারের বিরুদ্ধেও আনা যেতে পারে, যদি সেখানটাই সুযোগ থাকে আনুক, কোনো অসুবিধা নেই। আমরা তাই এনেছি স্পিকারের বিরুদ্ধে। এখন তৃণমূল দেখছে স্পিকারকে ম্যানেজ করা মানে বিজেপিকে ম্যানেজ করা, আর তো কিছু না। ইডির আর তৎপরতা নেই আইপ্যাক নিয়ে। ইডি এর তৎপর দেখছেন, আইপ্যাক নিয়ে চুপ করে গেছে। দিদির খাতির করবে বিজেপিকে, এটা আজকে না বরাবরই হয়ে এসছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। দিদিকে বেঁচে থাকতে গেলে
খোকাবাবুকে রক্ষা করতে গেলে, খোকাবাবুর ধন সম্পত্তিকে রক্ষা করতে গেলে বিজেপিকে দরকার। এবার আমি প্রথম থেকেই বলেছি আপনাদেরকে, মনে করে দেখুন আমার পুরনো যা বক্তব্যগুলো আছে দেখুন আপনারা, প্রথম থেকেই বলেছি যে এই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধ ভোটারকে ভোটার, আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ ভোটারকে অবৈধ ভোটার, এই একটা খেলা চলছে। মাঝখান থেকে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সাধারণ মানুষের অধিকারটা সুপ্রতিষ্ঠিত হচ্ছে। আবার বলছি, পশ্চিমবঙ্গ সরকার সংকটটাকে জিইয়ে রাখতে চাই, এবং পশ্চিমবঙ্গ সরকার নিজের সংকট তৈরির একটা সব থেকে বড় কারণ যে সমস্ত বানানে ভুল ভাল যা কিছু বেরোচ্ছে, যার জন্য মানুষের এত হয়রানি হচ্ছে, পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখাতে চাইছে যে এগুলো সব নির্বাচন কমিশনের জন্য হচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো যারা করছে নিচে গণনা করাতে, আপনার রেকটিফিকেশন যারা করছে, যারা শুনানি করছে, যারা লিখছে, এনুমারেশন করছে, তাদের দায়িত্ব ছিল এগুলো। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 90,000 অফিসার দেওয়া হয়েছে, মানে অফিসার মানে বিএলও দেওয়া হয়েছে। তার নাম একার, আকার, ওকার, ঔকার কারা ঠিক করবে? দিল্লি থেকে নির্বাচন কমিশন আসবে এখানটাই, এখানকার অফিসাররা ঠিক করে বলুন এবার আপনাকে। তার জন্য আছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে, যে সুপ্রিম কোর্ট বলছে আপনি অফিসার দেন, পশ্চিমবঙ্গ সরকার অফিসার দিচ্ছে না কেন? নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে আমাদের ধারণা স্পষ্ট। ভারতবর্ষের নির্বাচন কমিশন সারা ভারতবর্ষব্যাপী এসআর করার নামে একটা নতুন জুলুম রাজ তৈরি করেছে, এখানে কোনো ভুল নাই। তার মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না, বরং সেই সমস্যাটাকে তারা পুঁজি করছে তাদের নির্বাচনের জন্য। তিনি নিজে সুপ্রিম কোর্টে গেলেন, কি করলেন গিয়ে? হাতি ঘোড়া কি করলেন বলুন? একটা নাটক হলো, একটা সার্কাস হলো, মুখ্যমন্ত্রীর একটা কালো পরিধান হলো, মেয়েদের কোটের মতন কালো পরিধানে নতুন ভাবে তাকে আমার দেখতে পাবো। এর আগে সাইকেলে দেখেছিলাম, এবার কোটে গায়ে দিয়ে দেখবো, এই একটা পরিবর্তন হলো। বাকি বলুন মৌলিক কোন সমস্যা সমাধান করে এলেন উনি? ওই যে গেলেন দিল্লি, এই করলেন, তা কি হলো? সুপ্রিম কোর্ট উল্টে ধমকানি দিচ্ছে এখন রাজ্যকে। পার্লামেন্টে না মানে ছিদ্র অনুসন্ধান করা বলে এগুলোকে, মানে হেয়ার স্প্লিটিং করা বলে। কোথায় একটু ভুল আছে সেটা খুঁজে বার করো। এরকম হাজার হাজার উদাহরণ আছে। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির নেতারা তারা কংগ্রেসের বিরুদ্ধে কি কি গালি গালাজ দিয়েছে তার হাজার হাজার উদাহরণ আছে। রাহুল গান্ধী কোনো গালি গালাজ দেয়নি, প্রশ্ন করেছে। আদানি আম্বানিদের বিরুদ্ধে রাহুল গান্ধীর এই যে জেহাদ, এটা আজকের নয়। হাম দো আর হামারে দো রাহুল গান্ধীর স্লোগান ছিল, অর্থাৎ মোদি, অমিত শাহ, অনিল আম্বানি, আদানি আম্বানি, হাম দো হামারে দো, কংগ্রেসের খোলা স্লোগান এটা। বলি এবার এগুলো কত আইনের কথা বলছে, যে আপনি কেন পার্লামেন্টের মধ্যে আম্বানিদের নাম নেবেন, এটাতে বক্তব্য। আপনি কেন পার্লামেন্টের মধ্যে আদানিদের নাম নেবেন? কারণ তার এখানটায় নাই, এই বক্তব্য। তা নাই তো কি হয়েছে, নাম কি নেওয়া যায় না? তাদের যাদের বিরুদ্ধে তারা কোনো আপত্তি করছে না, পার্লামেন্টের মধ্যে আমাদের অধিকার আছে। ভারত সরকারের তরফ থেকে বিজেপি পার্টির মন্ত্রীরা হঠাৎ এত আদানি আম্বানিদের দালালি করতে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে কেন, প্রিভিলেজ মোশন আনছে কেন? রাহুল গান্ধী অন্যায়টা কি বলেছে? দেশকে বিক্রি করা হচ্ছে, বলবো অধিকার আছে আমাদের বলার। ভারতবর্ষের মানুষের স্বার্থ থাকার অধিকার আমাদের আছে, তার জন্য আমরা বিরোধী দলে বসে আছি, তার জন্য রাহুল গান্ধী বিরোধী দলের নেতা। রাহুল গান্ধীকে বলতে দেব না, রাহুল গান্ধীর হয়ে কে বলতে গেলে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেব। আর রাহুল গান্ধী ওই মানুষের কথা বলতে গেলে, সরকারের যখন সমালোচনা করতে গিয়ে সরকারের সমালোচনাকে সহ্য করতে না পেরে সে যখন বদলার রাজনীতি করছে পার্লামেন্টের মধ্যে, তখন তার বিরুদ্ধে একটা স্বাধিকার ভঙ্গের প্রিভিলেজ মোশন এনে তার গলাকে বন্ধ করা, তার আওয়াজকে বন্ধ করা, তার অধিকারকে স্তব্ধ করে দেওয়ার কোন প্রচেষ্টা আমরা মানব না। কি হবে প্রিভিলেজ মোশনে? যা খুশি করে নে। আমার বিরুদ্ধে প্রিভিলেজ মোশন এসছে, কি করবে? প্রিভিলেজ মোশন এনে মানুষের দ্বারা নির্বাচিত যে জনপ্রতিনিধি, সে ভারতবর্ষের এলওপি, বিরোধী দলের নেতা। বিরোধী দলের নেতাকে বলা হয় শ্যাডো প্রাইম মিনিস্টার ব্রিটেনের পার্লামেন্টের
পদ্ধতি অনুযায়ী। রাহুল গান্ধীর জবাব দিতে পারছে না। রাহুল গান্ধী যে প্রশ্ন করছে আজকে, রাহুল গান্ধী প্রশ্নের জবাব দিতে পারছে না বিজেপি পার্টি। রাহুল আতঙ্কে ভুগছে। রাহুল ফোবিয়া হ্যাজ বিন গ্রিপিং দ্য এন্টায়ার বিজেপি পার্টি। রাহুল ফোবিয়াতে ভুগছে, রাহুল আতঙ্কে ভুগছে বিজেপি পার্টি। তাই তার আওয়াজকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চলছে। একটা মসজিদ, সেই মসজিদের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে আছে। কোন ধর্মীয় আবেগ? ইসলাম, মুসলমানদের ধর্মীয় আবেগ। ভালো কথা। ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন? শান্তি। তা আমার বক্তব্য, বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত তর্ক বিতর্ক, শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কেন? মুর্শিদাবাদের প্রত্যেকটা গ্রামে, মুসলমান গ্রামে একটা নয় কয়েকটা করে মসজিদ আছে। মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একটা জায়গায় একাধিক মসজিদ আছে। কিন্তু কোন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত বিতর্ক, এত অশান্তি, কি হয় কি হয়, এইরকম বাতাবরণ কি তৈরি হয়েছে কোনোদিন? তা আমার বক্তব্য হচ্ছে একটাই, যে যে ধর্মটা শান্তির কথা বলে, সেই ধর্মের উপাসনার ক্ষেত্র যেটাকে মসজিদ বলা হয়, সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়াটাই শ্রেয়। তার কারণ এটা ইসলামের মূল ভাবনার পরিপন্থী বলে আমি মনে করি। অনেক মৌলানা মৌলবি আছেন, অনেক মুফতি সাহেবরা আছেন, তারা বলবেন এগুলো। আমার যারা সাধারণ জ্ঞানে বলে যে ভারতবর্ষের লক্ষ লক্ষ মসজিদ আছে। মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে এক এক জায়গায় একাধিক মসজিদ আছে। একতলা জায়গায় কয়েক তলা করে মসজিদ আছে। জনসংখ্যার তুলনায় মুর্শিদাবাদ জেলায় মসজিদের কমই তো নেই, বরং বেশি আছে। যা মুসলমান জনসংখ্যা তার থেকে বেশি সংখ্যায় মসজিদ আছে মুর্শিদাবাদ জেলায়। তো সেইখানে কোনো মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত ঢোল বাজনা, এত এত সংবাদ মাধ্যম, এত চিৎকার চেঁচামেচি, কোর্ট কাচারি, কিছু তো করার দরকার পড়েনি কোনোদিন। আজ কেন পড়ছে? তাহলে বিতর্কটাকে কেন আমরা অ্যালাউ করছি? বিতর্ক, অশান্তি, তর্ক, তাকে নিয়ে অনুষ্ঠান করা, তাকে নিয়ে ঢোল বাজানো, এটা কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে বলে আমার জানা নাই। একটা মসজিদ বানাতেই পারে, কেউ কোনো মসজিদের নাম কি দিচ্ছে তাদের ইচ্ছা। মুসলমান সমাজ যদি মানে তো ব্যাস ঠিকই আছে। সমাজের বিষয় এটা, সমাজের বাইরের মানুষের বিষয় নয় এটা। যদি কোনো হিন্দুদের মন্দির হয়, সেটা হিন্দু সমাজ তার শেষ কথা বলে, সেখানে অন্য কেউ কিছু বলতে যাই না। তা বাবরি মসজিদ হোক বা এমনি মসজিদ হোক, যাই হোক, সে সমাজ সেটা নিয়ে মাথা ঘামাক। মুসলমান সমাজের একটা ব্যবস্থা আছে, সেখানে পীর ফকিরদের, মৌলানা মৌলবি মুফতিদের কোনো অভাব নেই। তারা ভাবুক এটা। অকারণে সংবাদ মাধ্যম, প্রতিদিন টিভি, এই তাই ওই, মানে আমার অবাক লাগছে একটা মসজিদে কেন্দ্র করে এত তর্ক বিতর্ক হওয়ার জন্য। ওখানটা দিয়ে আমিও প্রতিদিন যাই, অনেক লোক ওখানটায় কৌতূহলী লোক, উৎসাহী লোক ওই ছেতিয়ানিতে দাঁড়ায়। আমি দেখেছি, ওটা তো আমারই লোকসভা, আগেকার আমার লোকসভার মধ্যে পড়তো। আমি ওই এলাকা থেকে পাঁচবার সাংসদ হয়েছি। মানুষ আসে কৌতূহল, তাদের কোনো টেনশন নাই সেখানটায়। খাবার দাবার বিক্রি হচ্ছে, আপনি সব খাবার পাবেন সেখানটায়। আগামীতে সেখানে তো থাকার বড় বড় ব্যবস্থা হবে, বলে হোক, আপত্তি কি আছে? এটা তর্ক বিতর্ক, ঝগড়া ঝঞ্ঝাট, অশান্তির বাতাবরণ কেন? আমার প্রশ্নটা এই জায়গাটাই। মসজিদ বানানোর আসল উদ্দেশ্য কিন্তু এটা হতে পারে বলে আমি মনে করি না। যে মসজিদ নির্মাণকে নিয়ে অশান্তি, তর্ক বিতর্ক অযথা মানে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, এটা কখনোই কাম্য নয় বলে আমি মনে করি। প্রথম দিন থেকে বলেছি, যেদিনকে এনআইএ এলো সেদিনকে আমি যে কি বলেছি এখানে বসে আপনারা বক্তব্য দেখতে পারেন। আমি সেদিনও বলেছি এটা মশা মারতে কামান দাগা হলো, এনআইএর কোনো কেসই না এটা। প্রথম দিন বলেছি, যেদিনকে নাই চালু হলে মনে করে দেখুন আপনারা। এখানে মানুষের সাধারণ স্বাভাবিক ক্ষোভ বিক্ষোভ হতাশার বহিঃপ্রকাশ ঘটেছিল পথ অবরোধ করে, রেল অবরোধ করে। কারণ সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবেই, যেগুলো সব টার্গেট সেখানটাই পড়ে, অর্থাৎ এটা অবরোধ করে দাও, ওটা অবরোধ করে দাও। সেটা মানে এটা নয় যে তারা সন্ত্রাসবাদী কাজ করছে। এনআইএটা কি সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড কোথাও হলে সেখানটায় এনআইএ আসতে পারে। কোথাও বড় সন্ত্রাসবাদীরা আক্রমণ করতে আসছে দেশের বিরুদ্ধে, কোথাও কারোর কাজের জন্য ভারতবর্ষের অর্থ ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মূলত এনআইএ কে এই জন্যই রাখা হয়
যে সন্ত্রাস ঠেকানোর জন্য, বিদেশি সন্ত্রাস, দেশীয় সন্ত্রাস, অর্থাৎ দেশ বিরোধী সন্ত্রাসবাদকে, টেররিজমকে, টেররকে ঠেকানোর জন্য এই এনআইএ। আচ্ছা বলুন তো, ওই পরিবারের, ওই গ্রামের লোকেরা কি সেখানটাই সন্ত্রাস করেছে? সবকিছু তো ভিডিওতে আছে, আপনাদের ক্যামেরায় আছে। সন্ত্রাস কে করলো? যারা সন্ত্রাস করলো তারা স্থানীয় দুর্বৃত্ত। কি সন্ত্রাস করলো? দুজন সাংবাদিক, একজন মহিলা আর একজন ক্যান্সার আক্রান্ত দুই সাংবাদিকের উপর হামলা করলো। কার সামনে? পুলিশের সামনে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছে? জুম্মাবার, আজকে ঝামেলা করে লাভ নাই, যা চলছে চলুন। এই বন্ধকে তো মদত দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই বন্ধ বা অবরোধকে সাহায্য করেছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। তারা একবারও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বন্ধ সরাতে বলেনি, অবরোধ সরাতে বলেনি। যখন আশা কর্মীরা কলকাতায় যায় প্রতিবাদ করতে, তাদের উপরে মহিলা পুরুষরা তাদের উপর হামলা করে, রাস্তায় ছেঁচাতে ছেঁচাতে নিয়ে যায় পুরুষরা, পুলিশ। আর এখানে কি করেছে? চুপ করে দাঁড়িয়ে থেকেছে গোটা দিন, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ নাই। আজকে এনআইএ কিসের জন্য? তাহলে এনআইএ যদি প্রকৃত অর্থে সন্ত্রাসের তদন্ত করে, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আগে সন্ত্রাসের তদন্ত করতে হবে। সেখানকার অতি উৎসাহী, অতি কৌতূহল মানুষ, তারা রাস্তায় কেউ দাঁড়িয়ে থেকেছে দ্বিতীয় দিন, কেউ হয়তো অবরোধ অংশগ্রহণ করেছে, কিন্তু কোনো মতে তাদের বিরুদ্ধে এনআইএ তার 15 নম্বর সেকশন, অর্থাৎ সন্ত্রাসবাদী চিহ্নিত করার কোনো কেস এটা নয়। আমি বলছি এই এনআইএ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ছাড় খাবেই খাবে। সুপ্রিম কোর্ট তো এমনি বসে না এখানটাই, এরা চাইছে যে এই ঝঞ্ঝাট যেন না মেটে। কোনো যুক্তি হয় না। আরে এনআইএ, তুমি যদি এনআইএ থাকতে, তাহলে দিল্লিতে লালকেল্লার সামনে ব্লাস্ট আটকাতে পারতে। কাজের সময় কিছু নাই কাজ, খালি বাহাদুরি ফুটানি, যেখানে নিরীহ সাধারণ মানুষের প্রতিবাদ সেখানটাই। আর বাংলার মুখ্যমন্ত্রী তাই চুপ করে থেকে গেলেন গোটা দিন, এবং বললেন তিনি কোনো ঝামেলা করুন আজকে পুলিশকে। না তো 6 ঘন্টা 7 ঘন্টা ধরে রেল, এনএইচ30 অবরোধ থাকতে পারে, যার কারণে গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হলো, হয়রান হলো, বিপর্যস্ত হলো? পারে এটা পশ্চিমবঙ্গ প্রশাসন সক্রিয় হলে? ওখানে কটা লোক খুন হয়েছে বলুন? আমি তো ওখানে গেছিলাম সেদিন, আমি নিজে সেদিন ওখানে গেছিলাম, আমি জানি। ওই স্পটে আমি গেছিলাম, সেই পরিবারের সঙ্গে দেখা করেছিলাম, মৃতদেহকে দেখেছিলাম, সবকিছু করেছিলাম আমি। কটা মানুষ খুন হয়েছে সেদিন? কটা বোম ফেটেছে? কটা পুলিশ খুন হয়েছে বলুন? কটা পুলিশ রক্তাক্ত হয়েছে? সাধারণ লোকের উপরে হামলা হয়েছে। তারপরে আমাদের এই পার্টির টফি মোল্লা, আমাদের এই পার্টির নেতা, সে ওখানে তার আগের দিনও পুলিশ তার সাহায্য চেয়েছিল, সে সাহায্য করেছিল। তার পরের দিন যখন দ্বিতীয় দিন বন্ধ, তখনও সে ওখানটায় ছিল, পুলিশের সঙ্গে আলোচনা করেছে এই অবরোধ কি করে ওঠানো যায় তা নিয়ে। তাকে পর্যন্ত এনআইএ কেসে আটকে দিয়েছে।